প্রথমত আমি যুব মোর্চা ভাই সুদর্শন এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সম্মাননীয় জেলা সভাপতি মহাশয় ভাই সুনীল তাকেও ধন্যবাদ জানাতে চাই যে এত কম সময়ের মধ্যে আমার আশা ছিল এখানে অন্তত আজকে সারা দিন ব্যাপী অনেকের সাথে দেখা হলো এবং আজকে দিনের শেষে প্রায় এই একটা সুন্দর একটি খুব ইন্সপায়ারিং একটা আলোচনা এবং সেই আলোচনা সভার একটা খুব বলা যেতে পারে একটা ইম্পর্ট্যান্ট একটা ডাইমেনশন যে আমরা সুনীলদার মতন একজনকে পেয়েছি আমাদের সাথে, যিনি প্রত্যক্ষদর্শী শুধু নয় সক্রিয়ভাবে প্রত্যক্ষদর্শী কার্গিল যুদ্ধের। এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং সেই জন্য আরো অনেক ধন্যবাদ তোমাদেরকে। এবং আমি বিশেষ করে আমাদের বিষ্ণুপুরের প্রাক্তন জেলা সভাপতি এবং বর্তমানে পুরুলিয়া বিভাগের কনভিনার সম্মাননীয় অ্যাডভোকেট বিল্লেশ্বর সিনহা মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই। বন্ধু মানুষ, তাকে পেয়ে আমি আরো বেশি আনন্দিত। আজকে সারাদিন তার সাথে একটু অনেকদিন পর সময় কাটানো গেল এবং সাংগঠনিক দক্ষতা তার যেমন, অ্যাডভোকেট এবং লিগ্যাল মাইন্ডও সেই অসাধারণ তার দক্ষতা। এবং দেখা হলো আমার ববিতাদির সাথে আজকে, গতবার দেখা হয়নি, তিনিও আছেন আজকে। এবং আমাদের মন্ডল সভাপতি সম্মাননীয় মন্ডল সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়, গাঙ্গুলিদের একটু ব্যাপারটা আলাদা হয় এবং সেই জন্য আমি অত্যন্ত ধন্যবাদ যে তার মন্ডলে আমরা বসে এই আলোচনাটা করতে পারছি। এবং সব্যসাচীদা আমার সাথে, আমরা একসাথে একটা বিশেষ উদ্যোগে ছিলাম একসাথে ক্লাবে, সেখান থেকে আবার আমরা এখানে এলাম। ওই বিশেষ উদ্যোগের কথাটা এখন বলছি না, ওটা আরেকটু শেপ নিলে আগামী মাসের শেষের দিকে আরেকটু আইডিয়াটা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, 15-20 দিন বাদে আমাদের আরেকটু স্বচ্ছ ধারণা হবে। দিদিও ছিলেন সেখানে, ববিতা দিও ছিল। আমি বসে বসে একটা কথা ভাবছিলাম যে সুনীলদা বিক্রম বাত্রার কথা বললেন, তার সাথে সাথে আরেকজনের নাম মনে রাখতে হবে, সৌরভ কালিয়া। সৌরভ কালিয়া আজকে যদি বেঁচে থাকতেন তার 48 বছর বয়স হতো। সে আমার থেকে 3 মাস বড়। একই সালে আমরা জন্মেছি, তিনি জুন মাসে, আমি অগস্ট মাসে 1976। এবং 99 সালে সৌরভ কালিয়া যখন কার্গিল যুদ্ধে মৃত্যুবরণ করলেন তার 22 বছর বয়স ছিল, আমারও তখন 22 বছর বয়স। আজকে 48-49-এর দোরগড়ায় আমি রয়েছি, কিন্তু তিনি নেই। আমরা সবাই নিজেদের মতন করে দেশের কাজ করছি, দেশের সেবা করছি। ভারত মাতা যাতে এগিয়ে গিয়ে, ভারত মাতা যাতে আগামী দিনে বিশ্বগুরুর স্থান নিতে পারে, তারও সেই স্বপ্ন ছিল, আমাদেরও সেই স্বপ্ন। কিন্তু আজকে আমরা যারা মিলিত হয়েছি তাদের কথা ভাবছি, তারা যারা তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের কথা আজকে আমরা স্মরণ করছি। তারা সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সেনাবাহিনীতে তারা যোগ দিয়েছিলেন। সেনাবাহিনী তাদের জন্য কোনো ক্যারিয়ার ছিল না, ইট ওয়াজ নট অনলি এ ক্যারিয়ার। সেই ক্যারিয়ারের ঊর্ধ্বেও তারা কিছু একটা ভেবেছিল এবং সেই জন্য 21, 22 বছর, 23 বছর বয়সে, 19 বছর বয়সে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এবং সেই সৌরভ কালিয়ার শরীর যখন ফেরত পাঠানো হয় আজকে 25 বছর পর, বর্তমান যে প্রজন্ম, বর্তমান যারা ফার্স্ট টাইম ভোটার, তাদের বিশেষ করে কার্গিলের তাৎপর্যপূর্ণতা কি সেটা মনে করিয়ে দিতে হবে। কেননা তাদের প্রিফারেন্সেস নিশ্চয়ই আছে, তারা কাকে চায়, কি ধরনের সরকার চায়, ফার্স্ট টাইম ভোটার তারাও ঠিক করেছে নিশ্চয়ই। কিন্তু এই সৌরভ কালিয়াও কোনো একটা সময় ফার্স্ট টাইম ভোটার ছিল এবং 22 বছর বয়সে তার মরদেহ যখন পাকিস্তান ফেরত পাঠিয়ে দিল, সেই মরদেহ চোখগুলো ফুটো করে দেওয়া হয়েছিল, কানের ভেতর গরম শিক ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠোঁটগুলো কাটা হয়েছিল, নাক ভোঁতা করে দেওয়া হয়েছিল, প্রাইভেট পার্টস যাকে বলে সেগুলোকে একেবারে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছিল, নখ উপড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তারপরে তাকে গুলি করে মারা হয়েছিল। তাকে যখন ধরা হয়েছিল তাকে কিন্তু গুলি করা হয়নি,
তাকে এই সব করে তারপর সে যখন প্রায় মৃত প্রায়, তখন তাকে গুলি করে 22 বছরের সৌরভ কালিয়াকে মেরে ফেলে হত্যা করে পাকিস্তান তার বডি ফেরত পাঠিয়ে দিল। জেনিভা কনভেনশনের যা যা লিখিত সব বিরোধিতা পাকিস্তান করে এই ধরনের ক্ষতবিক্ষত দেহকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে যখন বলা হলো এই কথা, তদানীন্তন আমাদের পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিংজি ছিলেন, তিনি বললেন ও দেখতে হবে, মনে হয় আগেই মারা গেছিল, মানে গুলিতে হয়তো মারা গেছিল, আমাদের একটু বিষয়টা দেখতে হবে। সেজন্যে পাকিস্তানের মতন একটি পৈশাচিক দেশ, এবং যে দেশ পাকিস্তানের মতন পৈশাচিক দেশ, পাকিস্তানের মতন একটি পৈশাচিক মানসিকতা, সেই দেশ এখন অনেক দুর্বল হলেও মানসিকতা কিন্তু বর্তমান। আজকে 25 বছর পর আমরা অর্থনৈতিক শক্তি হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভিক্ষের বাটি নিয়ে দৌড়ে দোরগোড়ায় ঘুরছে। আজকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যারা রয়েছে, গিলগিট বালতিস্তান এবং সেই বিস্তীর্ণ এলাকা জুড়ে, তারা বলছে তারা ভারতবর্ষের মতন ভবিষ্যৎ চায়, ভারতবর্ষের মতন জীবন চায়, তারা ভারতবর্ষের মতন একজন প্রধানমন্ত্রীকে চায়, তারা পাকিস্তানে আর থাকতে পারছে না। পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেটা আমাদের এলাকা ছিল, আমাদের স্থান ছিল, আমাদের ভূখণ্ড ছিল। এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আমরা কার্গিল বিজয় দিবস পালন করছি, 1998 সালে পরমাণু অস্ত্র আমাদের পরীক্ষা নিরীক্ষণ হয়ে পোখরান হলো, দ্বিতীয় পোখরান হলো, এবং সেখানে আমরা একেবারে যাকে বলে কনক্লুসিভলি উই ইমার্জড অ্যাজ এ নিউক্লিয়ার পাওয়ার। পাকিস্তান আমাদের ব্ল্যাকমেল করত, আমাদের কাছেও নিউক্লিয়ার ওয়েপন আছে, যা যে কোনো জিনিস হতে পারে। 5ই অগস্ট 2019 সালে 5ই অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন ধারা 370 বিলুপ্ত করা হলো জম্মু কাশ্মীরে, তখন দেখা গেল যে পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেল কিন্তু কাজ করেনি। বালাকোটে যখন আমরা এয়ার স্ট্রাইক করলাম, তখনও দেখলাম যে পাকিস্তানের ব্ল্যাকমেল রাজনীতি শেষ। তার কাছেও নিউক্লিয়ার ওয়েপন আছে, আমার কাছেও নিউক্লিয়ার শক্তি রয়েছে, পরমাণু শক্তি রয়েছে, কিন্তু আমি বালাকোটে গিয়ে তার জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে ফেরত এলাম, সে একটা টু শব্দ করতে পারলো না। অর্থাৎ কার্গিল বিজয় দিবস যখন আমরা পালন করছি, আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে যে 98 সালে আমরা পরমাণু অস্ত্র নিরীক্ষণ করলাম, আমরা 2019 সালে ধারা 370 বিলুপ্ত হলো, সেই 370 বজায় থাকে। পাকিস্তানের এজেন্ডা ছিল, কংগ্রেসের এজেন্ডা ছিল, এবং ভারতবর্ষে যারা ভারত বিরোধী শক্তি রয়েছে তাদেরও এজেন্ডা ছিল। সেই এজেন্ডা নস্যাৎ করে আমরা ফরএভার এক ভারত, এক দেশ, এক সংবিধান, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটাকে আমরা একেবারে কনক্লুসিভলি এস্টাবলিশ করলাম। 98 সালে যখন আমরা নিউক্লিয়ার পাওয়ার হিসেবে ইমার্জ করলাম, এখনো আমার মনে আছে, তখন আমরা সবে কলেজ থেকে পাশ করেছি, বিশাল একটা উন্মাদনা, অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করলেন 18ই মে। কারা বিরোধিতা করেছিল একটু ভেবে দেখলে হয়। কংগ্রেস বিরোধিতা করেছিল, সেই কংগ্রেস যার প্রধানমন্ত্রী 1974 সালে প্রথম পোখরান করেছিলেন, সেই কংগ্রেস এই নিউক্লিয়ার ওয়েপনের বিরোধিতা করলো। এক, কারা বিরোধিতা করলো? কমরেডরা বিরোধিতা করলো। তাদের মনে হলো যে চায়নার সাথে তাহলে আমরা সমান হয়ে গেলাম, চায়নার চেয়ারম্যান তো তাদের চেয়ারম্যান, তা আমরাও নিউক্লিয়ার ওয়েপন হয়ে গেলাম, আমরাও নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেলাম। কমরেডরা বিরোধিতা করলো। বিদেশে কারা বিরোধিতা করলো? আমেরিকা বিরোধিতা করলো, অন্যান্য দেশ বিরোধিতা করলো। রাশিয়া আমাদের বিরোধিতা করলো না, ফ্রান্স আমাদের বিরোধিতা করলো না। সেই জন্য রাশিয়ার সাথে আমাদের বিশেষ বন্ধুত্ব। যাই হোক না কেন, তারা আমাদের বিরোধিতা করেনি। এবং অন্যরা কারা বিরোধিতা করো? বুদ্ধিজীবীদের মধ্যে কমরেড প্রফেসর অমর্ত্য, সরি উনি তো কমরেড না, প্রফেসর অমর্ত্য সেন। না, এই উত্তরটাই চাইছিলাম বলে তোমরা দিয়ে দিলে, ভালো করেছো।
অমর্ত্য সেনের মতন বুদ্ধিজীবীরা এবং তার তাবেদাররা যারা, অমর্ত্য সেন কিছুদিন আগেই, এখন বোলপুর যাব, আমি তাকে সম্মান করি, আমাদের সম্মান করার উচিত তার অর্থনীতি নিয়ে, কিন্তু তার রাজনীতি নিয়ে আমাদের কোনো সম্মানবোধ নেই, উচিত না। তিনি যতবার রাজনৈতিক মন্তব্য করবেন আমাদের সেই রাজনৈতিক মন্তব্যের বিরোধিতা করতে হবে। তিনি কিছুদিন আগে হুইল চেয়ারে করে এসে বললেন যে 240টা বিজেপি পেয়েছে, হিন্দু রাষ্ট্রের প্রজেক্টটা আপাতত স্থগিত করা হলো। কেন? তাজেমুল এবং হামিদুল ইসলামের বক্তব্য মুসলিম রাষ্ট্র নিয়ে তার কোনো বক্তব্য ছিল না। চাপড়া চোপড়া বা মালদা কোথায়, তিনি তো আর যাবেন না। তিনি ওই কলকাতা থেকে বোলপুর আসবেন, বোলপুর থেকে কলকাতা ফেরত গিয়ে আবার আমেরিকা চলে যাবেন। তো মুসলিম রাষ্ট্রের ব্যাপারটা কি হলো সেই নিয়ে তাকে একবার জিজ্ঞেস করা উচিত, কিন্তু এটা অন্য টপিক, অন্য কোনোদিন আমরা বসবো। আজকে হলো কার্গিল বিজয় দিবস। মনে রাখতে হবে যে আমরা যখন পরমাণু শক্তি হলাম তার বিরোধিতা অমর্ত্য সেন করেছিল, বামপন্থীরা করেছিল। শুধু করেনি, তারা সারা পৃথিবীতে গিয়ে এর বিরুদ্ধে বলেছিল, বুকলেট ইস্যু করেছিল যে কেন পরমাণু শক্তি হওয়া উচিত না ভারতবর্ষকে, ঠিক যেমনটা তারা সিএ নিয়ে এখন করছে। কংগ্রেস কি করলো? কংগ্রেস 96 সাল থেকে 99 পর্যন্ত যতবার পেরেছে অটল বিহারী বাজপেয়ী সরকারকে কিভাবে ফেলা যেতে পারে তার চেষ্টা করেছে এবং সফলভাবে ফেলে দিয়েছে। অর্থাৎ 96 থেকে 99 যখন কার্গিল যুদ্ধ হলো, এই কংগ্রেস বারে বারে এনডিএ সরকারকে ফেলেছে এবং তাকে ইন্ধন জুগিয়েছিল বামপন্থীরা। যে আমার মনে আছে পার্লামেন্টে যখন ডিবেট হচ্ছে, সবাই উঠে বলছে, 96 সালে সবাই উঠে বলছে যে আমরা, অটল বিহারী বাজপেয়ীজিকে বলছে, আমরা ব্যক্তিগতভাবে আমরা আপনাকে ব্যক্তি হিসেবে খুব ভালোবাসি, আমরা আপনাকে খুব শ্রদ্ধা করি, আপনার নেতৃত্বের আমরা প্রশংসা করি, কিন্তু আমরা আপনার পার্টিকে সমর্থন করি, তো আপনার পার্টিকে সমর্থন করতে পারেন। তো অটল বিহারী বাজপেয়ী হেসে বললেন যে আমাকেই যখন আপনারা পছন্দ করেন আমাকেই করুন না সমর্থন, পার্টির কথা ভুলে যান। বারে বারে তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষ যাতে একটি উইক সরকার, যে সরকার নিজের জাতীয় সুরক্ষা, নিজেদের কোন রকম দৃঢ়তা, নিজেদের সামরিক ক্যাপাসিটি যাতে বিল্ড আপ না করতে পারে, কংগ্রেস এবং কমিউনিস্টরা সেটা বারে বারে চেষ্টা করেছিল। এখন প্রশ্ন হতে পারে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা করতে পারি, তা বলে যে কংগ্রেস তো 50 বছর রাজত্ব করেছে এই দেশে, তারাও তো করেছে 71-এর যুদ্ধে, তারা বাংলাদেশকে সমর্থন করেছিল। তো এখানে দুটো কথা বলতে চাইছি। এক হলো 71-এর যুদ্ধের একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কংগ্রেসের সরকার ঠিকই কংগ্রেসের সরকার ছিল, কিন্তু 71-এর যুদ্ধ তার আগে প্রস্তুতি, মুক্তিবাহিনী, বাংলাদেশে যখন সংগ্রাম শুরু হলো এবং যুদ্ধের সময় ভারতীয় জনসংঘ, যে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ছিল, সেই ভারতীয় জনসংঘ একেবারে 100% ইন্দিরা সরকারকে সমর্থন করেছিল এবং সারা দেশে সত্যাগ্রহ করেছিল ভারতীয় জনসংঘ। পার্লামেন্টের ভেতরে যারা ইচ্ছুক আমি তাদের অনুরোধ করব, আপনারা অটল বিহারী বাজপেয়ীর ভাষণগুলো পড়বেন। পার্লামেন্টের ভেতরে অটলজি যে কথা বলেছিলেন, জুন মাস থেকে বলছেন যে স্বাধীন বাংলাদেশকে যাতে স্বীকৃতি দেয় ভারতবর্ষ, 100% সমর্থন করেছিল জনসংঘ। এবং 71-এর যুদ্ধে আমরা জেতার পর সিমলা চুক্তি যখন হলো, সেই সিমলা চুক্তিতে আমরা যে ভূখণ্ড দখল করেছিলাম পাকিস্তান থেকে সবকটা আমরা ফেরত দিয়ে দিলাম নিঃস্বার্থে, বিনা কোনো স্বার্থে আমরা ফেরত দিয়ে দিলাম। এই হলো কংগ্রেসের রেকর্ড। কিন্তু আমি ওই বিষয়ে চলে আসছি যে কংগ্রেস বারে বারে একটি দুর্বল সরকার, সে যদি ক্ষমতায় না থাকে তার পরিবর্তিতে যদি অন্য কোনো সরকার থাকে, সে সরকার যাতে দুর্বল হোক, কোনো সামরিক ডিসিশন সে যাতে না নিতে পারে, এই চেষ্টা কেন প্রায় বারে বারে সে করেছে। একটি মানসিকতা, অদ্ভুত মানসিকতা কংগ্রেসের ছিল। কংগ্রেসের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন, আমার মনে হয় যতদূর মনে হয় 2013 সালে সেপ্টেম্বর মাসে, অগস্ট সেপ্টেম্বর পার্লামেন্টের কোন একটা সেশন বলেছিলেন যে 50 বছর ধরে আমাদের একটা নীতি, কংগ্রেসের একটা নীতি কংগ্রেস অনুসরণ করেছে। সীমান্তবর্তী এলাকার সুরক্ষা নিয়ে কংগ্রেস একটা নীতি অনুসরণ করেছে 50 বছর ধরে। কি নীতি? মানে ভেবে দেখো,
যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পার্লামেন্টে এই কথা স্বীকার করছে। কি নীতি? কংগ্রেসের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন 50 বছর ধরে আমাদের এই নীতি ছিল যে আমরা সীমান্তবর্তী এলাকাগুলোর কোন রকম ডেভেলপমেন্ট করব না, কোন রকম উন্নয়ন করব না, পরিকাঠামোর দিক থেকে উন্নয়ন করব না, আমরা কোন রকম ইন্ডাস্ট্রি হবে না, সেখানে ইনভেস্টমেন্ট হবে না, সেখানে রাস্তাঘাট তৈরি হবে না, সেখানে হেলিপ্যাড তৈরি হবে না, কিচ্ছু হবে না। কেন? কেন না? শত্রু যদি ভেতরে ঢুকে আসে, সে যদি ভালো রাস্তাঘাট না পায় তাহলে আর ভেতরে ঢুকবে না, ঢুকতে পারবে না। সে যদি হেলিপ্যাড না পায় তাহলে সে ল্যান্ড করতে পারবে না। অসাধারণ যুক্তি। এবং সেই জন্য 50 বছর ধরে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো অবহেলিত, আমরা ইচ্ছাকৃতভাবে রেখেছি। এই কংগ্রেস সেই জন্য মনে রাখতে হবে। এবং আমি চাইবো যে যারা একটু লেখালেখি করে, পড়াশোনা করে, তারা একটা গবেষণা করে বাংলা একটা ছোট্ট প্রবন্ধ বার করতে পারে। এই কংগ্রেস কার্গিল যুদ্ধের সময় বারে বারে সরকারের বিরোধিতা করছে। এই কংগ্রেস কার্গিল যুদ্ধের সময় সোনিয়া গান্ধী ছিল লিডার অফ অপোজিশন, বারে বারে এমন মন্তব্য করেছে, এমন প্রতিক্রিয়া দিয়েছে, এমন রাজনৈতিক অবস্থান নিয়েছে যে সরকারকে ডিস্টার্ব করার মতো, যাতে সরকারের একাগ্রতা আর শত্রুকে মোকাবিলা করার একাগ্রতা যাতে ক্ষুণ্ণ হয়, এই বারে বারে এই চেষ্টা তারা করেছে। এবং সেই জন্যে আমাদের মনে রাখতে হবে, আজকে যখন আমরা 25 বছর পালন করছি, এক হলো গত 10 বছরে, এক দশকে, আমার কাছে ফিগার্স গুলো সবসময় নেই হাতের কাছে, একটু রিসার্চ করলেই সবাই জানবে, গত 10 বছরে সীমান্তবর্তী পরিকাঠামো যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে গত 70 বছরে অত হয়নি। আমাদের যে যে অবহেলিত, একেবারে নেগলেক্টেড হেলিপ্যাড, ল্যান্ডিং স্ট্রিপস, সেইগুলোর আধুনিকরণ হয়েছে। সীমান্তবর্তী এলাকাতে রাস্তা, ব্রিজ, সেখানে সৈন্য রাখার ব্যবস্থা, টানেল, থার্মাল ওয়্যার, বুলেট প্রুফ, লাদাখে যাতে তারা কমফোর্টেবলি থাকতে পারে সৈন্যরা, তার ব্যবস্থা, সব ধরনের পরিকাঠামো। এবং বিশেষ করে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোর উন্নয়ন। সীমান্তবর্তী এলাকাতে যাতে মানুষ সেই এলাকা ছেড়ে না চলে যায়, তারা যাতে সেইখানেই সব ধরনের সুযোগ সুবিধে পায়, তার ব্যবস্থা করার জন্য বিশেষ প্রকল্প। আজকে ভারতবর্ষ 25 বছর যখন আমরা কার্গিলের দেখছি, এই ভারতবর্ষ আজকে এক্সপোর্ট, ভারতবর্ষের ইতিহাসে যত না এক্সপোর্ট হয়েছে, রপ্তানি হয়েছে আর্মস এবং অ্যামিউনিশনের, সামরিক সরঞ্জামের যত না রপ্তানি হয়েছে গত 70 বছরে, ভারতে নির্মাণ করে সেইগুলোকে রপ্তানি করেছে রেকর্ড সংখ্যক ভারতবর্ষ। আজকে ভিয়েতনাম থেকে শুরু করে, ফিলিপিন্স থেকে শুরু করে, সেন্ট্রাল এশিয়ার বিভিন্ন দেশ, তারা ভারতবর্ষের সামরিক সরঞ্জাম, ওয়েপন্স, আর্মস, অ্যামিউনিশন, এইগুলো তারা কিনছে, তারা চায়। মিসাইল লঞ্চার তারা চায়, ট্যাঙ্ক তারা চায় ভারতবর্ষের নির্মিত। এবং সামরিক কেনাকাটাতে দালালি বন্ধ হয়েছে ভারতবর্ষে, দালালি বন্ধ হয়েছে গত 10 বছরে, সব দালালদের দোকানপাট বন্ধ হয়েছে এই সামরিক সরঞ্জাম কেনা বিক্রিতে। এবং প্রথমবার, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেদিনকে পড়ে আমার খুব ভালো লাগলো, যে ভারতে নির্মিত বুট আজকে রাশিয়ান আর্মি ব্যবহার করছে। ভারতে নির্মিত বুট, এবং সেই বুটগুলো যেইখানে নির্মাণ, যে কারখানায় করা হচ্ছে, সেখানে 70% ওয়ার্কফোর্স হচ্ছে মহিলা। এবং রাশিয়ান আর্মি ইজ ইউজিং ইট। মানে ইতিহাস কিভাবে পাল্টে গেছে, আমরা ছিলাম তাদের থেকে, আমরা নিতাম, এখন তারা আমাদের থেকে নিয়ে বলছে ইট ইজ ভেরি গুড কোয়ালিটি। সেজন্য আমরা যখন কার্গিল যুদ্ধে 25 বছর পালন করছি, আমাদের এই ডাইমেনশন গুলো মনে রাখতে হবে, মনে রেখে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। তার সাথে সাথে দুটো কথা বলে শেষ করব। বালাকোটে যখন জঙ্গি ঘাঁটি ধ্বংস হলো, মনে রাখতে হবে যে পুলওয়ামাতে যখন জঙ্গি হামলা হলো, সারা দেশে
একজন মুখ্যমন্ত্রী যিনি পাকিস্তানকে দোষারোপ করেননি বা পাকিস্তানের লস্করে তাইবাকে দোষারোপ করেননি, তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আজ অব্দি পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা তিনি করেননি, তার দল করেননি, তার দলের সেই চিটেপটা যে নেতাগুলো সেইগুলো তারাও করেননি। তাদের না হয় ছেড়ে দিলাম, কোনো বিদ্যা তো নেই, কিন্তু তিনি করেননি। এক মনে রাখতে হবে, বালাকোটে যখন ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ার স্ট্রাইক করে কমপ্লিটলি যখন জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিল, তিনি প্রমাণ চেয়েছিলেন, কংগ্রেস চেয়েছিল, তিনি চেয়েছিলেন, সিপিএম চেয়েছিল এবং পাকিস্তান চেয়েছিল। অর্থাৎ পাকিস্তান যা যা চায় এই তিনটে দল ভারতবর্ষে দাঁড়িয়ে ঠিক সেই জিনিসগুলোই তারা চায়, দাবি করে। পাকিস্তানের মাউথপিস, পাকিস্তানের লাউড স্পিকার, পাকিস্তানের স্পোক্সপারসন হয়েছে তারা, এবং সেখানে লিড রোল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী। এবং আরেকটা শেষ কথা বলি, 2016 সালে এমন মাথাটা নড়ে গেছিল, নবান্নে বসে তিনি ঘোষণা করলেন 35 ঘন্টা নবান্নে তিনি নিজের অফিসে নিজেকে বন্ধ করে ঘোষণা করলেন যে মিলিটারি তাকে উৎখাত করতে চায়। কোন মিলিটারি? পাকিস্তান মিলিটারি না, বলছে ভারতের মিলিটারি। ভারতের সেনাবাহিনী তাকে উৎখাত করতে চায়। তিনি চিঠি লিখলেন এবং 35 ঘন্টা নিজেকে নবান্নে অফিসে বন্ধ করে রাখলেন। মানে এত মাথাটায় নাড়া দিয়েছিল পোকাটা, মানে শর্ট সার্কিট হয়ে গেছিল। এইবার যেমন আবার শর্ট সার্কিট হলো, নজরুলকে বললো সারে জাহাঁ সে আচ্ছা বলে দিলেন, কবি নজরুল করেছে। মাঝে মাঝে শর্ট সার্কিটটা হয়ে যায়। আমাকে কেউ জিজ্ঞেস করেছিল শর্ট সার্কিট রিপেয়ার করা যায় না, আমি বললাম না, বিয়ন্ড রিপেয়ার। একেবারে মাঝে মাঝেই হতে থাকবে, তারপর বাস্ট করবে। সেনাবাহিনী কি করছিল? সেনাবাহিনীর একটা অ্যানুয়াল এক্সারসাইজ থাকে, তারা হাইওয়ে যেগুলো ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়েতে তারা মেজার করে, ভলিউম অফ ট্রাফিক মেজার করে। এমার্জেন্সির সময় কোন হাইওয়ে দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি সামরিক সব প্রভিশন, সরঞ্জাম, আর্মস যাওয়া যেতে পারে, সেটা একটা তারা ক্যালকুলেশন করে। তারা ওইখানে ওই দিল্লি রোডে তারা ক্যালকুলেশন করছিল, এই মানে ওই হাইওয়েতে, নবান্নের সামনে, মানে চেন্নাই অব্দি যে হাইওয়েটা, সেই হাইওয়েতে তারা ওইটাই মেজার করছিল। তিনি ধরে নিলেন যে তিনি এত বড় নেত্রী এবং একটা স্বাধীন পশ্চিম বাংলার, তিনি তো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী বলে ভারতের সেনাবাহিনী তাকে উৎখাত করতে চাইছে বলে নবান্ন ঘিরে রেখেছে। মানে হ্যালুসিনেশন হয়, ওই শহীদ দিবস যার জন্য পালন করে সেই তো একটা হ্যালুসিনেশন হয়। পরে আবার বলে, নিজেও বলেন যে আমি তো জিন্দা লাশ। কোনো শুনেছো কোন প্রদেশের মুখ্যমন্ত্রী বলে মে তো জিন্দা লাশ হুঁ? লাশ করে বাবা, মানে একজন লাশ তিনি আবার এইখানে পরিচালনা করেন। যাই হোক, সে আবার অন্য বিষয়। আমি অনুরোধ করব, সেই চিঠি অনলাইন রয়েছে। মনোহর পারিকার, স্বর্গীয় মনোহর পারিকার ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, তিনি একটা অসাধারণ চিঠি দিয়ে উত্তর দিয়েছিলেন। সেই চিঠি ইজ অ্যাভেলেবল অনলাইন, পড়ে নেন। এবং সেই চিঠিতে তিনি লিখছেন যে আমি একটা জিনিস এই কারণে এটা হয়েছে, এবং আপনি কোথা থেকে এইগুলো ভাবলেন আমি জানি না, কাল্পনিক, কিন্তু একটা কথা আমি আপনাকে হাতজোড় করে অনুরোধ করব যে আপনি সেনাবাহিনীকে কিন্তু রাজনীতির ঊর্ধ্বে রাখবেন। উই ক্যান হ্যাভ পলিটিক্যাল ডিফারেন্সেস, কিন্তু আমরা সেনাবাহিনীকে যাতে রাজনীতির ঊর্ধ্বে রাখি। সেই জন্যই যখন উত্তরবঙ্গে হেলিকপ্টার হঠাৎ করে ল্যান্ড করলো, তখন তো বায়ুসেনাই গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে এখানে ফার্স্ট এড টার্ট দিল, সব করলো, এই করলো। যাই হোক, এই কথাগুলো মনে রাখতে হবে যে আমাদের আজকে যারা বিরোধিতা করছে অ্যাবনর্মাল মানসিকতা তারা, এবং এই যে পাকিস্তান মানসিকতা এখনো কিন্তু বিচরণ করছে ভারতবর্ষে, এবং বাংলাদেশেও আমরা কিছুদিন আগে যা পরিস্থিতি দেখলাম, সেখানেও কিন্তু সেই পাকিস্তান বিরোধিতা। না হলে ভারত যাদের না বলছি, মানে পাকিস্তান মানসিকতা, তারা ঢুকে ভারত বিরোধিতা। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, না ওর এই স্লোগান। আমরা তো কিছু বলিনি, আমরা কিছু করিনি, এবং সেটা তাদের সুপ্রিম কোর্টের এখতিয়ারে ছিল। ইট ইজ এ লিগ্যাল ইস্যু। তারা তাদের মতন করে, এখানে ভারতবর্ষ কোথায় এলো? এখানে ভারতের কি এখতিয়ারে? এখানে ভারতের কেউ কিছু বলেনি, ভারতের আমরা কোনো মন্তব্য করিনি। সেই স্টুডেন্ট প্রোটেস্ট পিসফুল হচ্ছিল, তার মধ্যে জামাত, বিএনপি, ইসলামী ছাত্র শিবির সব ঢুকে
ছাত্র না, তারা তারা যেভাবে ভাঙচুর করলো, যেভাবে করলো, এই পাকিস্তান মানসিকতা, রাজাকার মানসিকতা। এই রাজাকার মানসিকতাই কার্গিলে অনুপ্রবেশ করেছিল, এই রাজাকার মানসিকতা পুলওয়ামা ঘটিয়েছে, এই রাজাকার মানসিকতাই চায় যে ভারতবর্ষে এমন একটা সরকার আসুক, লেমডাক সরকার, যে সরকারের সম্পূর্ণ মেজরিটি থাকবে না, যে সরকারের প্রধানমন্ত্রী কোনো ডিসিশন নিতে পারবে না, যে সরকার কোন রকম সামরিক শক্তি হিসেবে ভারতকে উঠিয়ে আনতে পারবে না, এই ধরনের সরকার তারা চায়। এবং এই ধরনের মানসিকতাই কিন্তু আজ থেকে 25 বছর আগে আমরা যখন প্রথম বিজেপি সরকার গঠন হলো এবং 1999 এর পর সেই সময়টা যখন অটল বিহারী বাজপেয়ী বারবার আবার নির্বাচিত হচ্ছেন, তারা এটা চেষ্টা করেছিল। এই কথাগুলোই আমার বলার ছিল যে আমরা যেমন আমাদের সামরিক উন্নতি দেখব, আমাদের সীমান্তবর্তী পরিকাঠামোর যেমন উন্নয়ন আমরা দেখছি, আমাদের কিন্তু সজাগ এবং সচেতন থাকতে হবে যে সেই কার্গিল যারা ঘটিয়েছিল তারা কিন্তু এখনো সক্রিয় এবং এখন একটা আন্তর্জাতিক স্তরের সক্রিয়। সেই জন্য জর্জ সোরোস একদিকে, সেই জন্য একটা ডকুমেন্টও বেরিয়েছে, আমি তোমাদেরকে অনুরোধ করব, ফরেন ইন্টারফিয়ারেন্স ইন ইন্ডিয়াজ ইলেকশন, বিদেশে কোন কোন সংস্থা, তাদের কি কি অ্যাফিলিয়েশন, তারা ভারতবর্ষের ইলেকশন প্রক্রিয়াতে কিভাবে ইন্টারফিয়ার করার চেষ্টা করেছে, সব সেখানে নথিভুক্ত রয়েছে। এবং তারা ইন্টারফিয়ার করার চেষ্টা একটাই কারণে করেছে, ভারত দুর্বল হয়ে যাক। এবং এই দুর্বলতা, আর্থিক দুর্বলতা, সামরিক দুর্বলতা, আমাদের সামাজিক দুর্বলতাও যাতে দুর্বল হয়ে ভারত থাকে, এটাই কিন্তু তারা বারে বারে চেষ্টা করেছিল। সেই জন্য আজকে যুব মোর্চা সারা দেশব্যাপী যুব মোর্চার উদ্যোগে এই যে কার্গিল বিজয় দিবস আমরা স্মরণ আজকে কালকে করব, এর সাথে সাথে আমাদের এই সংকল্প নিতে হবে যে আমরা আরো বেশি সজাগ সচেতন থাকি এবং আমাদের স্বাধীনতা আমাদের নিজেদের মতন করে, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের কর্তব্য। এই বোধটা যাতে আমরা আরো বেশি করে রাখি এবং এই বোধটা যত বেশি করে আমাদের ভেতরে ঘাঁটি গাড়বে এবং আমাদেরকে আমাদের পথে এগিয়ে নিয়ে যাবে, আমার মনে হয় যে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, সৌরভ কালিয়ার মতন যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ভারতবর্ষে অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের প্রতি আমাদের আসল শ্রদ্ধা নিবেদন করা হবে। এইটুকুই বলতে চাইছিলাম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আসবো, আবার দেখা হবে। ভালো।